আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? হ্যালো। আচ্ছা, আপনারা তো কথা বলবেনই না, ঠিক আছে। তাহলে আমি ক্লাস শুরু করি। আজকের ক্লাস আজকে হলো আমাদের ব্লগিং ক্লাস। তো এখন আমাদের প্রথম প্রশ্ন আসতে পারে, ব্লগিং কি? তো প্রথম, ব্লগিং যদি আমরা বলি, এখানে ব্লগিং একটা ওয়াইড সেক্টর যেখানে আমরা সবাই কাজ করতে পারি। আর এটা হলো একটা সেলফ মেড জব প্লেসমেন্ট বলেন, বা হলো আপনারা যে ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরদের দেখেন, তারা যেভাবে একটা প্ল্যাটফর্মের জন্য কন্টেন্ট ক্রিয়েট করে, দেন সেটা ওই প্ল্যাটফর্মে আপলোড করে, এরপরে সেইখানে ওইটা মনিটাইজেশন করার মাধ্যমে ওইখান থেকে কিছু আর্নিং করে। তো এইটা হলো তারা কন্টেন্ট করে। এখন তাদের কন্টেন্টগুলো হয় কি, ভিডিও কন্টেন্ট। ইউটিউবাররা ইউটিউবের জন্য, টিকটকাররা টিকটকের জন্য, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সাররা ইনস্টাগ্রামের জন্য, তারা সেই ওই সকল প্ল্যাটফর্মগুলোর জন্য ভিডিও আপলোড করে। মানে ভিডিও আপলোড করে, তো ওই কন্টেন্ট যে আপলোড করে সেইগুলো তারা বানায় তারপরে আপলোড করে। তো এখন আমাদের ব্লগিং যেটা হচ্ছে, ব্লগিংও এক প্রকার কন্টেন্ট ক্রিয়েশন। এখানে আপনি কন্টেন্টের আর্ট ফর্মটা বা কন্টেন্ট ফর্মটা দেখে হলো রাইটিং। আপনি একটা এসে, একটা হলো প্রবন্ধ বা একটা স্পিচ বলেন, অথবা যে কোনো একটা নিউজ নিয়ে আপনি একটা ডিসকাশন, বা আপনার একটা টপিকের উপরে আপনার ওপিনিয়ন, এই টপিকগুলো নিয়ে বা এইরকম এগুলা নিয়ে আমরা হলো জনরাগুলা নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করি। অ্যান্ড ওয়েবসাইটগুলোতে আমরা আমাদের এই টপিকগুলো আপলোড দিই। ফেসবুকের মতো পোস্ট যেভাবে করি ফেসবুকে, ওইভাবে আমরা আপলোড দিই। তো আপলোড দেওয়ার পরে কি হয়, আপলোড দেওয়ার পরে সেইখানে আমাদের মনিটাইজেশন আমরা করতে পারি। ওয়েবসাইটের মনিটাইজেশন করা যায়। আপনারা হয়তো বা অনেকেই জানেন যে ধরেন যারা ফটোশপ ইউজ করছেন বা ফটোশপের বিভিন্ন প্রিসেট যখন ডাউনলোড করতে চান, আগে তাদের একটা ডেসক্রিপশনে ইউটিউবারের লিঙ্ক দেওয়া থাকে। সেই লিঙ্কে ক্লিক করলে আগে একটা ওয়েবসাইটে নিয়ে যায়, সেখানে কতগুলো অ্যাড দেখায়। দেখানোর পরে এরপরে আপনাকে ওই প্রিসেটটা ডাউনলোড করার জন্য লিঙ্ক দেয়। এরকম আপনি অনেকেরই দেখবেন যে ফেসবুক ইউটিউবের থেকে দেখে আপনি যদি কোনো ক্র্যাক সফটওয়্যার বলেন, অথবা ফটোশপ বা লাইট রুমের প্রিসেট বলেন, এইগুলা যখন আপনি ইউটিউবারদের থেকে ডাউনলোড করেন, তখন কিন্তু এই জিনিসগুলা এইভাবে আর কি তারা একটা লিঙ্ক দেয়, সেখানে একটা অনেক ইংরেজি লেখা টেখা থাকে, আমরা পড়ি না, বাট অনেক অ্যাড দেখায়। তো এই অ্যাড দেখানোর মাধ্যমে অ্যাডগুলার থেকে সে কী করে, রেভিনিউ জেনারেট করে। তো আজকে আমরা দেখব যে আসলে কিভাবে আমরা একটা হলো ব্লগ ওয়েবসাইট থেকে আর্নিং করে, আর আমরা কিছু কন্টেন্ট আইডিয়াও নিব এখান থেকে। তো ধরেন আমরা হলো জেনারেল যদি বলি, যে ইন জেনারেলে আমাদের অনেক ওয়েবসাইট আছে যারা ব্লগ আপলোড করেন, কন্টেন্ট ব্লগ থেকে হলো রেভিনিউ জেনারেট করে। বাট এই ক্ষেত্রে সবচেয়ে টপ লিস্টে আছে হলো নিউজ পেপার ওয়েবসাইটগুলো। যেমন বাংলাদেশে প্রথম আলো আছে, আমার দেশের ওয়েবসাইট আছে কিনা এখনো জানি না। আমার দেশ, ওদের তো নতুন, হ্যাঁ আমার দেশ অনলাইন আছে। নট না, সরি, আমার দেশেরটা ওয়েবসাইট কাজ করতেছে না। মানে এদের ওয়েবসাইট ওইরকম ভাবে আর কি করা হয় না। এখান থেকে আপনি যে কোনো ওয়েবসাইটে যেতে পারেন। আচ্ছা, আমরা বাংলাদেশ প্রতিদিন এখান থেকে ক্লিক করি, এই বাংলাদেশ প্রতিদিনের ওয়েবসাইট অ্যাভেলেবেল কিনা। আচ্ছা, এটা অনেক স্লো বাংলাদেশ প্রতিদিন। আমার কথা কি বুঝে যেতেছে? জি, শোনা যাচ্ছে।
মানে বাইজা বাইজা আসতেছে বা এমন কোনো প্রবলেম হইতেছে কিনা সেইটা আমি জিজ্ঞেস করতেছি, কারণ আমার মনে হইতেছে যে আজকে আমার নেট একটু স্লো। না, ঠিক আছে। আচ্ছা, তো আমরা প্রথম আলোর ওয়েবসাইটটাতে যাই, কারণ অন্য ওয়েবসাইট, বাকি ওয়েবসাইটগুলা আমি ওই রকম লোড যে একটা লোড দিছি ওটা আসতেছে না, তো আমরা প্রথম আলোর ওয়েবসাইটটাই চেক করি, যদিও এটা প্রেফার করি না, তারপর আচ্ছা। তো এখন এইখানে আমরা যদি দেখি আমার অ্যাড ব্লকার অন করা আছে, আমি অ্যাড ব্লকারটা যদি একটু অফ করে দিই অ্যান্ড এরপরে যদি আমি এটাকে একটু রিলোড দিই, তো যখনই রিলোড দিছি প্রথমেই এইখানে একটা অ্যাড আসছে কার, সনির। এরপরে আপনি যদি এইখানে দেখেন যে মিনিস্টার ফ্রিজের একটা অ্যাড আছে। এরপরে আমরা যদি আরেকটু স্ক্রল করতে থাকি তাহলে এইখানে হচ্ছে হলো গুগল থেকে, মানে এইখানে একটা অ্যাড আসতেছে এডুকেশন এক্সপো যে কোনো কিছুর একটা, আবার এইখানে হচ্ছে হলো ওরিয়নের একটা অ্যাড আসতেছে। তো এরকম অনেকগুলা কিন্তু অ্যাড আমরা দেখতে পারতেছি, মোটামুটি 4টা অ্যাড এখানে আমরা অলরেডি দেখছি। তো কথা হচ্ছে যে এই অ্যাডগুলোর মধ্যে কিছু আছে হচ্ছে আপনার স্পন্সরশিপের মতো, যে আমি আপনার সাথে ডিল করছি ক্লায়েন্টের, প্রথম আলোর সাথে, এই মিনিস্টার ফ্রিজ, তারপরে এইখানে আরও যারা আছে যে ওরিয়ন, এরা হচ্ছে প্রথম আলোর সাথে ডিল করছে যে তোমার ওয়েবসাইটে আমি আমার একটা অ্যাড দেখাবো বা 2টা অ্যাড দেখাবো এই জায়গায় ফার্স্ট পেজে, তুমি আমাকে হচ্ছে এর জন্য কত চার্জ করবা। তো তারা হচ্ছে 1 মাসের, 1 সপ্তাহের জন্য বা 2 সপ্তাহের জন্য বা 1 মাসের জন্য এটা এরকম প্লেসটা কেনার পরে হচ্ছে হলে 1-1.5 লাখ টাকা ডিল করে। এইটা হিসাব আলাদা, বা হচ্ছে এটা অনেকটা স্পন্সরশিপের মতো, আপনি চাইলে করবেন না চাইলে নাই। বাট এইখানে যদি একটা দেখেন যে এই যে অ্যাডটা, এই অ্যাডটা যদি আমি এখানে ক্রস দিই, আচ্ছা এটা আসতেছে না এখানে, বাট এটা কিন্তু কাটার মতো অপশন আছে বা ক্রস দেওয়ার মতো অপশন আছে, কিন্তু আমি যদি এই অ্যাডগুলার কথা দেখি বা এই অ্যাডগুলা যদি দেখি, এগুলা কিন্তু আমি কাটতে পারতেছি না, এগুলার জন্য কোনো ক্রস সাইন বলি এগুলা নাই। তো এইগুলা আসে সরাসরি আমার ওয়েবসাইট থেকে, বা ওয়েবসাইটের যেই সিস্টেমটা অ্যাড সিস্টেম থাকে সেইখান থেকে বসানো। আর যেটা আমি হচ্ছে ক্রস দিছি, ক্রস দেওয়ার পরে প্রাইভেসি পলিসি অ্যান্ড এই জায়গায় যেইটা আসছে, না এটা তো হচ্ছে হলো সাইট থেকে আসছে মেবি। আচ্ছা, এইখান থেকে যেটা আমি ক্রস দিছি সেটা ছিল হচ্ছে হলো গুগলের অ্যাড, অর্থাৎ গুগল অ্যাডসেন্সের থেকে যে অ্যাডটা এখানে বসাইছে সেটা কাটা যায় বা হচ্ছে হলো ক্রস দেওয়া যায়, বাট যেটা স্পন্সরশিপের অ্যাড ওইগুলো হচ্ছে ক্রস দেওয়া যায় না বা কাটা যায় না। তো এখন আমার কথা হচ্ছে যে এই অ্যাডগুলো আমি বাদ দিলাম, কারণ এইগুলাতে আপনি যত টাকা ডিল করবেন এটা আপনার পার্সোনাল ম্যাটার। আপনি চাইলে ডিল করতেও পারেন টাকা, বা ফ্রিতে যদি আপনি তারা বলেন যে হ্যাঁ আমি ফ্রিতেই করে দিতেছি, সেটা আপনার ব্যাপার। বাট স্পন্সরশিপের জন্য বা হচ্ছে আমাদের গুগল অ্যাডসেন্স থেকে আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে মনিটাইজ করাই, তাহলে আমরা যে অ্যাডটা পাই সেটা হচ্ছে ওই যে আমরা এখানে ক্রস দেওয়ার মতো, আমি যদি আবার একটু রিলোড দিই, এই যে এই অ্যাড, এই টাইপের যে অ্যাডগুলা, এই অ্যাডগুলা হচ্ছে আমার গুগল অ্যাডসেন্স থেকে আসে। আর এই অ্যাডস এইগুলো আমি কাটতে পারি না, কাটতে পারি অ্যান্ড ক্রস করতে পারি, এগুলাতে প্রবলেম নেই। তো এখন কথা হচ্ছে যে এই যে এই অ্যাডসেন্সের অ্যাডটা, এইটা দিয়ে এই ওয়েবসাইটটা কত টাকা রেভিনিউ জেনারেট করে। তো এর জন্য এটা আমরা চেক করার জন্য আমাদের একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে হলো ট্রাফিক, আচ্ছা ট্রাফিক প্রাইস টিয়ার এ ওয়েব, আচ্ছা এটা ওয়েব ট্রাফিক ইনফরমেশনাল, হ্যাঁ। তো এই যে এইচডিএফ ওয়েবসাইটটা থেকে আমরা এখন প্রথম আলোর লিঙ্কটা কপি করি, কন্ট্রোল-সি, অ্যান্ড এখানে যদি আমি পেস্ট করি কন্ট্রোল-ভি অ্যান্ড চেক ট্রাফিক, হ্যাঁ
এইখানে দেখি যে অর্গানিক ট্রাফিক 5.5 মিলিয়ন প্রত্যেক মাসে। এটা হচ্ছে হলো একটা মান্থলি আর কি এখানে একটা দেয়। তো এই জায়গায় আমরা যদি দেখি যে এটা প্রত্যেক মাসে হচ্ছে হলো জেনারেট করে 5.5 মিলিয়ন ট্রাফিক, মানে প্রত্যেক মাসে 5.5 মিলিয়ন মানুষ এখানে হিট করে। আর এখানে ট্রাফিক ভ্যালু যদি দেখি, অর্থাৎ প্রত্যেক মাসে এটা শুধুমাত্র এই ট্রাফিক থেকে ওয়েবসাইটটা মনিটাইজ করার মাধ্যমে আর্ন করে 5,57,000 টাকা বা সামথিং এরকমই আর কি দাঁড়ান। তো এইটা যদি আমরা একটু ক্যালকুলেট করি, যে ক্যালকুলেটর 5,57,000, তো এটা হচ্ছে হলো বাংলাদেশি টাকা, এটা হচ্ছে হলো ডলারে আসে। তো আমি যদি এটারে গুণ দেই হচ্ছে আমাদের ধরেন 115 টাকা করে ডলার যদি হয়, তাহলে এইখানে এই যে এই অ্যামাউন্টটা প্রত্যেক মাসে প্রথম আলো শুধুমাত্র তার ওয়েবসাইট থেকে আর্নিং করে। তো এখন এইটা আর্নিং করে অ্যান্ড তার প্রত্যেক মাসে ট্রাফিক হচ্ছে হলো 5.5 মিলিয়ন। তো আমি এখন প্রত্যেক মাসে 5.5 মিলিয়ন এটারে যদি একটু দেখতে চাই যে দৈনিক কত আনতেছে, তাহলে আচ্ছা আমরা 5 মিলিয়নে যদি সরাসরি ধরি তাহলে 50,000 5 মিলিয়ন এটা হইছে। আচ্ছা আই এম নট শিওর, আমি মনে হয় না। আচ্ছা যাই হোক, আমরা ধরি যে 5 মিলিয়ন কি হয়েছে জায়গায়, যাই হোক। তো আমরা এটারে হচ্ছে ভাগ করে যে ধরলাম 5 মিলিয়ন, আমি যদিও জানি না সঠিক, কারণ আমার এই দিকের ক্যালকুলেশনে একটু দুর্বল আমি। তো আমি এটারে আমি ধরলাম যে ঠিক আছে 5.5 মিলিয়ন না হলেও কিছু একটা হয়েছে। এখন এইটা ধরেন তাদের প্রত্যেক মাসে আর্নিং, কারণ এর চেয়ে বেশি হইতে পারে, কারণ আমি 0.5 তো অলরেডি বাদ দিয়ে দিছি। তো আমরা হচ্ছে এটারে মান্থলি, যেহেতু এক মাসের, তো আমরা 30 দিয়ে যদি ভাগ দিই তাহলে প্রত্যেক দিন তার হচ্ছে হলো এই পরিমাণ ভিজিটর্স আনতে হয়। তো এখানে 1,66,606 জন, মানে 1,66,666 জন। তো মোটামুটি এই পরিমাণ ভিজিটর্স তার একদিনে ওয়েবসাইটে হিট করে বা সার্চ করে প্রথম আলোর জন্য, অ্যান্ড প্রথম আলো পেজটা দেখে অনলাইন থেকে। তো এখন আমরা এইটারে যদি একটু হচ্ছে এইভাবে এই ক্যালকুলেশনটারে এই ট্রাফিক ভ্যালুর সাথে হিসাব করি যে প্রত্যেকটা ট্রাফিকে আমরা কত করে ডলার পাইতেছি। তো এইখানে আমার 5 মিলিয়ন যেহেতু 1 2 3 and ভাগ ডিভাইডেড বাই 557 1 2 3, সরি উল্টা হয়ে গেছে, এইটারে ভাগ করব আমি 5,5,7 3 ডিভাইডেড বাই 5 5,5,7 divided by 5। হ্যাঁ, তো আমার প্রত্যেকটা ট্রাফিকের জন্য 0.114 এই অ্যামাউন্টটা দিতেছে এখানে ট্রাফিক, প্রত্যেকটা ট্রাফিকের জন্য। তাহলে আমি যদি এটারে এখন 100 দিয়ে গুণ দিই, অর্থাৎ ডেইলি আমি হচ্ছে 100 না, যেহেতু প্রত্যেক দিন আমি ধরলাম যে আমার টার্গেট 100 জন আমি হিট করব, তাহলে মান্থলি হচ্ছে 3,000। হ্যাঁ, আমি এটারে 3,000 দিয়ে যদি গুণ করি, আমি কত টাকা আর্নিং করতে পারতেছি, এত পরিমাণ ডলার, 334.2 ডলার। এটা হচ্ছে আমার মান্থলি আর্নিং হইতেছে যদি আমি ডেইলি 100 করে ভিজিটর আমার ওয়েবসাইটে নিতে পারি। তো এখন এটারে যদি আমি একটু গুণ করি, গুণ করব হচ্ছে 115 সাথে 115, তাহলে আমি প্রত্যেক মাসে 38,000 টাকা ইনকাম করতে পারি যদি আমার ওয়েবসাইটে
একটা ব্লগ ওয়েবসাইট আমি ক্রিয়েট করতে পারি, অ্যান্ড সেই ওয়েবসাইটে আমি যদি ডেইলি 100 জন ভিজিট করাতে পারি, তাহলে আমার ওয়েবসাইটে আমি যদি সব ঠিকঠাকভাবে করতে পারি, এসইও সহ সব কিছু, অ্যান্ড দেন আমি যদি এসইও নাও করি, 100 জন ভিজিটর যদি আমি নর্মালি অর্গানিকভাবে আনতে পারি, তাহলে আমার এই পরিমাণ আর্নিং প্রত্যেক মাসে আমি মোটামুটি অ্যারাউন্ড 40,000 টাকা আমি প্রত্যেক মাসে আমার শুধুমাত্র একটা ওয়েবসাইট থেকে আর্ন করতে পারতেছি। তো এখন যেটা বিষয় যে এইখানে আমার ওয়েবসাইটের আর্নিংয়ের সেক্টর দেখলাম যে এটা এত টাকা আর্ন করা যায়। এখন আর্নিংয়ের জন্য আমাদের কি কি করণীয়? তো প্রথমেই আমাদের ব্লগিংয়ের জন্য একটা ব্লগ ওয়েবসাইট দরকার, সেটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট কিনতে পাওয়া যায়, খুব বেশি না, 2-3 হাজার টাকার মতো নেয় আর কি। তো সেইখানে আপনারা হলো কন্টেন্ট আপলোডের মাধ্যমে আপনার আর্নিংয়ের জন্য আর কি আর্নিং করতে পারেন। তো এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ঠিক আছে ভাই, আমরা তো ওয়েবসাইটও নিতে পারলাম টাকা দিয়া, তো এখন আমরা হলো কন্টেন্ট কই পাবো? তো কন্টেন্টের জন্য আমাদের অনেক সুন্দর সুন্দর প্লেস আমি দেখা দিই। জি বলেন, হ্যান্ড রেজ করছিলেন, বলেন। আচ্ছা, কন্টেন্টের জন্য আমরা যদি বলতেছি যে হ্যাঁ, আমরা তো কন্টেন্ট কই পাবো এত, আর আমরা তো ওয়েবসাইটের না হয় বুঝলাম যে ওয়েবসাইট টাকা দিয়ে কিনলে হয়ে যেতেছে। তো এখন আমরা কন্টেন্টের জন্য অনেকগুলো ওয়ে আছে। আপনি যদি ফেসবুকে যান, আমরা যদি একটু ফেসবুকে, আচ্ছা এটা আমার অ্যাকাউন্ট না, সরি, এখানে ফেসবুক গ্রুপ, আচ্ছা এই যে বই পোকা। তো এইখানে ডেইলি হিউজ অ্যামাউন্ট ফেসবুক রাইটার আছে যারা কি করে বিভিন্ন উপন্যাস আপলোড দেয় বা গল্প আপলোড দেয়। আপনার কাছে যেই গল্পগুলা বেশি হিট মনে হয় বা যেই গল্পগুলাতে মনে করেন যে বেশি কমেন্ট আসতেছে বা রিয়াকশন আসতেছে, যেমন এটাতে 665, মানে 657, তার মানে এটার একটা পার্ট যখন আপলোড দেয় বা পর্ব যখন আপলোড দিতেছে, এইখানে প্রথম পর্বেই 657 জনের হিট করতেছে। তার মানে ফার্স্ট যে ডেতে আপনি এরকম একটা গল্প দিয়েই 657 জন অর্গানিক ভিউয়ার্স আপনি কালেক্ট করতে পারতেছেন। তো এই আপনি যে রাইটার আছে তার সাথে কন্ট্যাক্ট করলেন যে হ্যাঁ ভাইয়া বা আপু, আপনি সুন্দর গল্প আপলোড দিতেছেন, তো আমি একটা কাজ করতে পারি, আপনার তো অনেক বড় অডিয়েন্স আছে, তারা তো এইভাবে অনলাইনে বা ফেসবুকে আপনার স্টোরিগুলো খুঁজে পাইতেছে না, বা খুঁজে পাইতে অনেক সময় সমস্যা হয়, কারণ গ্রুপে নাই পাইতে পারে, কবে কোন সময় আপলোড দেয়, সবাই সব সময় ব্যস্ত থাকে, দেখতে পারে না। তো একটা আমি আপনার সাথে এইভাবে কন্ট্যাক্ট করি যে আপনার স্টোরিটা আমি আমার ওয়েবসাইটে আপলোড দিই, আপনি আমার ওয়েবসাইট থেকে কিছু যে ভিউয়ার্স আসে বা আপনার স্টোরি থেকে যে আপনারে কিছু আমি পেমেন্ট করে দেব, আপনি আমার ওয়েবসাইট থেকে আপনার স্টোরিটা আমার ওয়েবসাইটে আমি এক্সক্লুসিভভাবে আপলোড দিব। তো আপনি ওনার থেকে প্রত্যেকদিন স্টোরি নিয়ে আপলোড দিতে পারেন। এরপরে এই সেম স্টোরি আপনি যদি ধরেন, আমি এখানে স্টোরিটা যদি কপি করি এইখান থেকে, হ্যাঁ ফার্স্ট পার্টটা আমি যদি কপি করি, এখন আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহারের যুগ। এখন কিন্তু আর আমাদের ওই রকম ভাবে যে নিজেদের জানতে হয় বা ওইগুলার করতে হয় না, যে গল্প লেখার জন্য নিজেদের কোনো স্কিলের এক্সট্রা স্কিল বা ওই রকম ক্রিয়েটিভিটি জানা বা ক্রিয়েটিভিটির দরকার হয় না। জাস্ট গল্পটা আমি কপি পেস্ট করলাম, এরপরে আমি বললাম যে দুইটা পার্ট, প্রথম আমি গল্পটার রিরাইট করব, আর সেকেন্ড আমি এটারে কমপ্লিট করব। তো আমি এখানে বললাম যে rewrite the story and complete it.
অন BNGLA, অর্থাৎ এই গল্পটারে রিরাইট করব আর হচ্ছে এটারে কমপ্লিট করে দেব। তো আমি এই জায়গায় এটা যদি এন্টার দিই, তো এখন এই জায়গা পুরা হচ্ছে হলো গল্পটারে নতুন একটা ন্যারেটিভে এইখানে পুরাটা হচ্ছে হলো আমার গল্পটা নতুন করে রিমেক করে দিতেছে। তো আপনি জাস্ট এইখান থেকে এই গল্পটা কপি করে নিয়ে আপনার কন্টেন্টের জন্য ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে হলো একটা। এরপরে আপনি এখান থেকে হচ্ছে হলো আপনার রিলেটেড গল্পের জন্য আপনি রিলেটেড ওয়েতে হচ্ছে নিতে পারবেন, এটা আপনার ইচ্ছা। তো এটা হচ্ছে হলো একটা সিস্টেম। আর সেকেন্ড আরেকটা হচ্ছে যে ধরেন আপনি যে কোনো একটা নিউজ পেপার ওয়েবসাইটে গেলেন, যে প্রথম আলো, ধরেন আমরা প্রথম আলোয় যেহেতু দেখতেছিলাম, আচ্ছা প্রথম আলোর ওয়েবসাইটটা এখানে ওপেন করা আছে। তো এইখানে আমার কাছে মনে হইতেছে যে আচ্ছা আজকের হচ্ছে হলো সবচেয়ে বড় নিউজ বা সবচেয়ে ভাইরাল নিউজ হচ্ছে হলো সচিবালয়ে আগুন লাগছে, সেইটা হচ্ছে হলো টপ টপ হট নিউজ বলতে পারেন। তো এইখানে আমি এই নিউজটাই নিলাম, হচ্ছে এইখান থেকে আমাদের এটার ডেসক্রিপশনটা কই গেল, আচ্ছা এইখানে ভিডিও লিঙ্ক দিছে, তো আমরা এইটাতে তো যাব না, আমাদের হচ্ছে হলো সর্বশেষ দরকার নাই বাংলাদেশ। আচ্ছা, তো এইখান থেকে ধরেন আমি যে কোনো একটা নিউজ আপনার কাছে যেটা টপ হট মনে হইতেছে যে না এই নিউজটা খুব জোস বা এটা অনেকটা অ্যাট্রাকটিভ, আপনি ক্লিক বেট করতে পারবেন এটা দিয়ে। তো যেহেতু আপনার মনিটাইজেশন দরকার, আপনার দরকার হচ্ছে হলো অডিয়েন্স দরকার, ট্রাফিক দরকার, তো সেই ক্ষেত্রে আপনার মাস্ট বি ক্লিক বেট করতেই হবে। তো এই যে এইখানে কিছু টপ নিউজ আছে, আপনি এইখান থেকেও নিউজ হিট করতে পারেন। তো এইগুলোতে ভিডিও সব পরবর্তী ভিডিও আমার দরকার হচ্ছিল খবর, বিনোদন দেখি, বিনোদন এটাও কি ভিডিও, মেবি না। আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে নিউজ। তো আপনি ধরেন এইটাই কপি করলেন, এই যে এইখানে অ্যাড আসছে, এই অ্যাড দিয়েই হচ্ছে হলো এই ওয়েবসাইট থেকে তারা এত টাকা আর্নিং করতেছে। তো আমার এই জায়গায় পুরা খবরটা নিতে হবে, তো আমি এটাকে জাস্ট কপি করব, কন্ট্রোল সি অ্যান্ড একটা নোটপ্যাডে আমি এটা ওপেন করে নিই, নোটপ্যাড কন্ট্রোল ভি। তো এই জায়গা থেকে আমি দেখতেছি যে পোস্টার এমডিবি এইটুকুর দরকার নেই। ওকে, তো এই জায়গার থেকে যেই খবরটা আমরা পাইছি এটা পুরোটা কপি করতেছি, কন্ট্রোল সি অ্যান্ড সেম গুগলে যায়, মানে সরি চ্যাট জিপিটিতে যাই অথবা এখান থেকে গ্র্যাভিটি রাইটারে যাই, গ্র্যাভিটি রাইটারে গেলাম, লগ ইন, এই যে ব্লগ ওয়ার্কফ্লোতে ব্লগ কন্টেন্ট, interior blog outline v, control v, ব্লগ টপিক দরকার নাই এখন, আমি যদি এটা ক্রিয়েট কন্টেন্টে দিই, আচ্ছা টপিক ফিল্ড লাগবো, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আবার টপিকের জন্য এখানে যাই, এটা কপি করি কন্ট্রোল সি,
টাইটেলটা কপি করেছি এন্ড এটার আমরা হচ্ছে পেস্ট করে দিব এইখানে ক্রিয়েট কন্টেন্ট। তো আচ্ছা সরি, এই জায়গায় আমি ল্যাঙ্গুয়েজ ভুল করছি, এই জায়গায় টোন ফ্রেন্ডলি এটা বাংলা করতে হবে, বাংলা 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 বাংলা। এই তো বাংলা ক্রিয়েট কন্টেন্ট, হ্যাঁ এই তো। তো এইখান থেকে এই যে এই পুরা স্ট্রাকচার যেটা আছে, ন্যারেটিভ যেটা আছে, আপনি এটা কপি করতে পারেন। তো এরপর এটা কপি করে আপনি জাস্ট আপনার প্রোফাইলে মানে আপনার ব্লগ ওয়েবসাইটে আপলোড দিয়ে দিবেন। তো এই জায়গায় আপনি না কপিরাইট কোনো প্রবলেম পাইতেছেন, তো না আপনার হচ্ছে কোনো ইসের প্রবলেম, আপনার এইখান থেকে হচ্ছে হলো না কোনো লিগ্যাল প্রবলেমের কোনো প্রবলেম হইতেছে, বাট আপনি আপনার মতো কন্টেন্ট পাইতেছেন। তো এখন এইখানে কন্টেন্টের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে আপনি কন্টেন্ট টপিক যদি কোনো নিউজ পেপার থেকে নেন, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে হলো বিষয়টা এমনভাবে নিতে হবে যে এই টপিকটার উপরে সবাই যে কোনো ধরেন যে কোনো জিনিস হচ্ছে হলো একটা প্রুফ করার অপশন থাকে, যে ধরেন আপনি কারো বিষয়ে কোনো অ্যালিগেশন আনতেছেন বা কারো অপরাধ বা ভালো যে কোনো কিছু একটা নিয়ে আপনি বলতেছেন যে অমুকে একটা কাজ করছে সেটা ভালো। এখন আপনার এটার বিষয়ে হচ্ছে হলো ইনভেস্টিগেশন দরকার হয় বা অনেক কিছুর দরকার হয়, বাট ধরেন আপনার একটা করোনা ভাইরাস নামে আমাদের যখন প্যান্ডেমিক ছিল তখন করোনা ভাইরাস হট টপিক ছিল। তো করোনা ভাইরাস নিয়ে কিন্তু আপনার ইনভেস্টিগেশন বা এইসবের কোনো দরকার হয় না, আপনি জাস্ট এটা পাবলিক টপিক, সবাই এটা নিয়ে কথা বলছে, আপনিও বলতে পারবেন। এইখানে কোনো লিগ্যাল অ্যাকশনের কোনো ভয় নাই বা হচ্ছে হলো এগুলা নিয়ে ওইরকম কোনো টেনশন নেই। বাট কিন্তু যদি আপনি ধরেন কারোর উপরে কোনো অ্যালিগেশন আনতেছেন বা ধরেন অমুকের নামে একটা অ্যালিগেশন আনছেন বা কেউ এই দুর্নীতি করছে সেটা নিয়ে আপনি একটা লিখতেছেন, তখন কিন্তু আপনার রেগুলার প্রুফ, ইনভেস্টিগেশনের জন্য বিভিন্ন বিষয় অনেক কিছু হচ্ছে আপনার রিসার্চ করার দরকার হয়। তো সেই জন্য টপিক যখন আপনি আপনার কন্টেন্টের জন্য নেবেন, নেয়ার ক্ষেত্রে আপনার হচ্ছে হলো এরকম টপিকই নিতে হবে যেগুলোতে আপনার ওই ইনভেস্টিগেশন রিপোর্ট বা এই টাইপের জিনিসের দরকার না হয়। পাবলিক টপিক সবাই বলতেছে, আমিও আমার ওপিনিয়ন এখানে শেয়ার করতেছি। তো এইভাবে হচ্ছে আপনি ব্লগ কন্টেন্ট নিতে পারেন। অ্যান্ড ব্লগের জন্য হচ্ছে হলো একটা ব্লগ ওয়েবসাইট লাগে। তো ব্লগ ওয়েবসাইট আপনার হচ্ছে হলো কিনতে পাওয়া যায়, অথবা আপনি যদি ওয়ার্ডপ্রেস জানেন সেই ক্ষেত্রে আপনি নিজেও বানায় নিতে পারেন ওয়ার্ডপ্রেস দিয়ে, ডোমেইন হোস্টিং নিয়ে তারপরে হচ্ছে আপনিও বানায় নিতে পারেন। দেন আপনার সেই ওয়েবসাইটে আপনি আপলোড করতে পারেন। এরপরে আসে হচ্ছে ওয়েবসাইটের অপটিমাইজেশন অ্যান্ড স্পিডের উপরে ডিপেন্ড করা। এরপরে আপনি হচ্ছে হলো গুগল অ্যাডসেন্সে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন যে আমার ওয়েবসাইটে এই আছে, প্রত্যেক দিন এই পরিমাণ ট্রাফিক আছে, আমি এটারে গুগল অ্যাডসেন্সে ট্রাফিকের জন্য মানে মনিটাইজেশনের জন্য আবেদন করতে চাইতেছি। তখন আবেদন করার মাধ্যমে আপনি হচ্ছে যখন আপনারা গুগল থেকে মনিটাইজেশন অ্যাপ্রুভ করবে, দেন আপনার ওয়েবসাইটেও অ্যাড দেখানো শুরু করবে, আর প্রত্যেকটা ভিজিটর্সের জন্য আপনি ওই যে ওই রকম হচ্ছে হলো আর্নিং করতে পারবেন তখন। তো কারো কোনো যদি প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে করেন। অনেক ওয়েবসাইটের মধ্যে কুকিজ থাকে, মানে ওই যে অপশন থাকে, ওটার সাথে কি মনিটাইজেশনের কোনো মানে না না রিলেট ওইগুলার করে? সাথে না, ওইগুলা মনিটাইজেশনের সাথে রিলেটেড হচ্ছে হলো অ্যাড, বিভিন্ন ধরনের অ্যাড আসে। যেমন আপনি যখন মুভি দেখার জন্য বিভিন্ন ওয়েবসাইটে যান থার্ড পার্টি, তো ওরা মুভিগুলো আপলোড করে এত কষ্ট করে, এত ক্র্যাক করে বা হচ্ছে এগুলা করে কেন? ওই যে ওদের ওয়েবসাইটে যখন আপনি নর্মালি যান তখন কিন্তু অনেক অ্যাড আসে, অ্যাড ব্লকার যদি ইউজ না করেন, প্রত্যেকটা ক্লিকে ক্লিকে হচ্ছে হলো আপনার নতুন নতুন অ্যাড দেখায় বিভিন্ন বেটিং সাইটের, পরে হচ্ছে বিভিন্ন, তো এইগুলা থেকে ওই বেটিং সাইটগুলা থেকে তো ওরা স্পন্সরশিপ নেয়। এরপরে গুগল অ্যাডসেন্স থেকেও ওরা হচ্ছে অনেক সময়
যারা একটু লিগ্যাল ওয়েতে নেয় তারা হচ্ছে হলো অ্যাডসেন্সের জন্য আবেদন করতে পারে, বাট যারা ফুলি ইলিগ্যাল ওয়েতে নেয় তারা আর অ্যাডসেন্সের জন্য আবেদন করে না, তারা সরাসরি হচ্ছে কোম্পানির সাথে ডিল করে স্পন্সরশিপ নেয়। যেমন ধরেন যে আমি আপনার পে ওয়েবসাইটে আমার একটা অ্যাপ আছে, ওইটার অ্যাড দেখাবো 1 মাসের জন্য, আপনার সাথে আমি ধরেন যে 50,000 টাকা ডিল করলাম। আপনার ট্রাফিকের উপরে ডিপেন্ড করা যায়, আমার প্রত্যেক দিন ভিউজ আসে ওয়েবসাইটে 10,000 তো বা 1,000, তো আপনি হচ্ছে এই 1,000 ভিউজ আসে, তো আপনি 30 দিন আমার এই যে ওয়েবসাইটে আপনার অ্যাডটা রাখবেন, তো আপনি আমারে 50,000 টাকা দিবেন। তো এরকম হচ্ছে হলো ডিল করে আর কি। আচ্ছা। আর যেমন আমি যদি একটা ওয়েবসাইট ওপেন করে যে যেমন বিভিন্ন জবের ভ্যাকেন্সি যে পোস্ট গুলো থাকে, আমি যদি ওগুলো আপলোড দেই? হ্যাঁ দিতে পারেন, তাও দিতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে আবার হচ্ছে কি ভ্যাকেন্সির জন্য যেই ওয়েবসাইটগুলো, এগুলাতে হচ্ছে আপনার সরাসরি আপনি কিন্তু ওয়েবসাইটের জন্য দিতে পারবেন না, কারণ আপনার অ্যাপ্লিকেশন তাহলে আপনার কাছে আসবে, সেই ক্ষেত্রে আপনার আবার এগুলো হ্যান্ডেল করতে হবে। বাট তো ওইটা আবার প্রবলেম হয়ে যাবে, আপনার হচ্ছে ওই ডাইরেক্ট যে কোনো এজেন্সির সাথে ডিল করতে হবে যে আপনার যে ভ্যাকেন্সি আছে আপনি আমার ওয়েবসাইটে দিবেন, আমার ওয়েবসাইট থেকে আপনার কাছে হচ্ছে যাবে, মানে যদি কোনো অ্যাপ্লিকেশন যায় আপনি ওইটা ওইভাবে চেক করবেন। তো সেই ক্ষেত্রে আপনার অল সেট। বাট আপনার হচ্ছে ডাইরেক্ট যদি আপনি নিতে চান তাহলে ডাটাবেস আর অনেক অ্যাডভান্স টপিক, আপনার তখন আবার নিজের একটা ওয়েবসাইট সম্পর্কে নলেজ লাগে আলাদা। ও আচ্ছা। থ্যাংক ইউ। বাট এমনিতে আপনি হচ্ছে যদি শুধুমাত্র ব্লগিং করেন সেই ক্ষেত্রে জাস্ট ওয়ার্ডপ্রেস, তো ওইরকম ওয়ার্ডপ্রেসও আপনার জানার দরকার নেই, জাস্ট পোস্ট কীভাবে করতে হয় আর হচ্ছে কীভাবে ওই কমেন্ট বা হচ্ছে ইমেজ আপলোড করতে হয় সেইগুলো ওইভাবে চেক করলেই হয়। বুঝছি। আচ্ছা, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করেন। হ্যাঁ করেন করেন। ভাইয়া আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, আমি যদি কোনো ওয়েবসাইট ওপেন করি হ্যাঁ, এনি কাইন্ড অফ নিউজ কি দিতে পারবো নাকি সিলেক্টিভ কিছু দিতে হবে? না সিলেক্টিভ কিছু না, আপনি যে কোনো কিছু, আপনি একটা ওয়েবসাইটের মধ্যেই সেকশন করে করে এরপরে গল্প, কবিতা, এরপরে সাহিত্য, উপন্যাস, যে কোনো কিছু। আবার আপনার যদি কোনো ইমেজ, যেমন আপনি ধরেন আর্টিস্ট, আপনার হ্যান্ড যে ছবি আঁকে, যারা হাতে ছবি আঁকে, তা আপনার ধরেন যে খুব সুন্দর ছবি আঁকতে পারেন, তো আপনি এই ছবি পোস্ট করতেছেন, বা আপনি এআই দিয়ে খুব সুন্দর ওয়ালপেপার, ফটোশপ দিয়ে খুব ক্রিয়েটিভ ওয়ালপেপার ক্রিয়েট করতে পারেন, তো আপনি ওয়ালপেপারও আপলোড দিতেছেন, তো আপনি সেইগুলো আপলোড দিতে পারবেন। কোনো মানে রুলস নাই যে আপনি কি কন্টেন্ট আপলোড দিতে পারবেন, আপনি যে কোনো কিছু আপলোড দিতে পারবেন, আপনার দরকার জাস্ট ভিজিটর আসতেছে আপনার ওয়েবসাইটে, বাস ওকে। আর আপনার এটা আমি কিভাবে বুঝতে পারবো যে আমার মানে ওয়েবসাইটটা ভিউ হচ্ছে? ওইটা আপনি যখন ওয়েবসাইট ক্রিয়েট করবেন ড্যাশবোর্ডে আপনার হচ্ছে হলো ট্রাফিকের চেকারের জন্য থাকে, প্যানেল থাকে। তো আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের স্যাম্পল দেখাই, ব্লগ ওয়েবসাইট আমার কাছে করা আছে কিনা প্রজেক্ট আপাতত আমি জানি না, তারপর আমি হচ্ছে দেখাই দিই, এমনিতে নর্মালি থাকে এইখানে। হ্যাঁ, আসলে আমিও জানতে চাচ্ছিলাম যে ওই যে আমার যে ওয়েবসাইট আমি ওটা মানে রিচ কেমনে বাড়বো? আমি নিউ একটা ওপেন করছি ওয়েবসাইট, সেটা আমি কেমনে মানুষের কাছে পৌঁছাবো? মানে ওরা ওখানে আসবেই বা কেন? এখন এইখানে আসবে, যেমন আপনি কি ওয়েবসাইট ক্রিয়েট করছেন এটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনি কিভাবে সেটা মার্কেটিং করবেন। যেমন আপনার যদি ই কমার্স হয় সেই ক্ষেত্রে আপনার ধরেন যে ফেসবুকে পোস্ট প্রমোট করা, অ্যাড দেওয়া, তো এইগুলোর মাধ্যমে হচ্ছে আপনি করতে পারবেন, ওইটার প্রমোট করবেন ওয়েবসাইটের, দেন আপনার ওইটাতে আসবে। এরপরে আপনি যদি ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করেন, তো ব্লগ ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার প্রথমে এই যে ফেসবুকের মাধ্যমে আপনার এটার মার্কেটিং করতে হবে যে আমার এই ওয়েবসাইটের ভিতরে গল্প, কবিতা, উপন্যাস বা হচ্ছে বিনোদন রিলেটেড একটা ওয়েবসাইট আছে, আপনারা সবাই আসেন। সব ধরনের গল্প সবার আগে ওইখানে আপলোড দেওয়া হয়, অনেক কবিতা আছে, এগুলো আপনি আপলোড দিলেন। বিভিন্ন গ্রুপ আছে যে বই পোকা, এগুলাতে আপনার হচ্ছে কমেন্টে আপনি যারা গল্পের লিঙ্ক চায় বা হচ্ছে স্টোরি চায়, আপনি তাদেরকে আপনার ওয়েবসাইটটা এমন একটা নাম দিবেন অ্যান্ড লিঙ্ক ক্রিয়েট করবেন যাতে সবাই সহজে বুঝতে পারে। অ্যান্ড নামটা যাতে, যেমন যারা হচ্ছে 2019-20 দিকে মোবাইলে ফেসবুক চালাইতেন, তারা মেবি একটা ব্লগ ছিল সচলায়তন, এখন মনে হয় বন্ধ হয়ে গেছে,
বা করে। তো ওই সচলায়তনের মধ্যে অনেক বড় বড় রাইটারও ওই সময় গল্প আপলোড দিত, ওই যে নাজিমুদ্দৌলা, এরপরে নাজিমুদ্দিন, এরাও ওই সময় সচলায়তনে হচ্ছিল তাদের পোস্ট আপলোড দিত। তো ওইটার মধ্যে আমি রেগুলার ফলো করতাম। এরকম অনেকে ছিল যারা হচ্ছে অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন উপন্যাস পড়তো, তারা ওই সময় ওই সাইট ফলো করতো। অনেক থ্রিলার জনরা, তারপরে গোয়েন্দা, তারপর হচ্ছে এই টাইপের গল্পগুলো এখানে আপলোড দিত। এরপরে আপনি হচ্ছে পিডিএফ আপলোড দিতে পারেন, পিডিএফ গল্প। যেমন আপনার কাছে একটা বই আছে, আপনি হচ্ছে এখন টেক্সট টু আপনাদের ফাইল কনভার্সন তো দেখাইছি, যে ইমেজ টু টেক্সট মেবি দেখানো হয় না। তো ইমেজ টু টেক্সট ফাইল কনভার্সন আছে, আপনি একটা ইমেজ ছবি তুলছেন, দেন হচ্ছে সেটার আপলোড দিতেছেন। ওইটা থেকে কপি পেস্ট করে টেক্সটটা আগে এক্সট্রাক্ট করার পরে কপি পেস্ট করে এরপরে আপনি সেই কন্টেন্টগুলো গল্পগুলো আপলোড দিতেছেন। তো এটা ইথিক্যালি যদিও আর কি, যে আপনি একজনের গল্প আপনারটা আপলোড দিতেছেন অ্যান্ড সেটা থেকে আর্নিং করতেছেন, বাট এটা এইভাবে আর কি করা যায় যে হ্যাঁ ঠিক আছে, আমি তার পারমিশন ছাড়াও করতে পারবেন, ওইটাতে কপিরাইট আসবে না। বাট এমনিতে ইথিক্যালি বা হচ্ছে মোরালি ওইটা হচ্ছে যে করা উচিত না আর কি। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি আরেকটা মানে বলতে চাচ্ছিলাম যে আমার যদি কোনো ফেসবুক পেজ থাকে, হ্যাঁ তাহলে তো আমি ওই ওয়েবসাইটটা অ্যাটাচ করে দিতে পারবো, তাই না? হ্যাঁ সেক্ষেত্রে তো আমার রিচটা একটু সুবিধা হবে আর হ্যাঁ কি। অবশ্যই। এরপরে আপনি হচ্ছে আপনার যদি পরিচিত কারো অনেক অনেক রিচওয়ালা ওয়েবসাইট থাকে, তার সাথে আপনি ব্যাকলিঙ্ক করতে পারেন, যে হ্যাঁ আপনার ওয়েবসাইটে আমার কিছু লিঙ্ক দেন। মানে ব্যাকলিঙ্ক বলতে একটা সিস্টেম আছে যেটা আপনার ওয়েবসাইটে ক্লিক করলে অটোমেটিকলি আপনার ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে আসবে ফার্স্টে। যেমন হচ্ছে আমরা যদি এই যে HD2 মুভি নামে একটা ওয়েবসাইট আছে, যেটার থেকে আমি হচ্ছে মুভি দেখি, HD2 MOVI। তো আমি যদি এই ওয়েবসাইটটাতে ঢুকি, এখন মেবি দেখাবে না, বাট আচ্ছা অ্যাড ব্লকারটা অফ করে নিই। এখন দেখাইতেছে না। ধরেন আমি যখন মুভি ক্লিক করি, তখন আমার এটা ইচ্ছে কি এই যে একটু আগে ওপেন হয়েছিল, এই যে এখন যে এটা ওপেন হয়েছে, তো এটারে বলে হচ্ছে রিডাইরেক্ট বা ব্যাকলিঙ্ক করা। তো এইভাবে ধরেন তার ওয়েবসাইটের মধ্যে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে প্রথম এরকম আরেকটা ট্যাব ওপেন করে রিডাইরেক্ট করে নিয়ে আসবে, তো এইখানে আপনার ওয়েবসাইটটা ওপেন হবে। তো না চাইলেও ওই অডিয়েন্সের হচ্ছে আপনার ওয়েবসাইটটা ওপেন করতে হবে, ট্রাফিকটা আপনার ওয়েবসাইটে আসবে। যেমন এইখানে হচ্ছে এই ক্যাসিনোগুলার বা অনলাইনের যে বেট আছে 2x বেট, এই রকম ওয়েবসাইটগুলোতে যেরকমভাবে প্রমোশন করে, আপনি তার সাথে ডিল করে এভাবে প্রমোশনের জন্য আপনার ওয়েবসাইটও রিচ বাড়ানোর জন্য হচ্ছে ব্যাকলিঙ্ক করতে পারেন। তাহলে ওই তার যে অডিয়েন্স, সে যদি নাও চায় যে আমি আপনার ওয়েবসাইটে যাব না, তারপরেও তার কিন্তু এই যে আমি যদি অ্যাড ব্লকার যদি বন্ধ থাকে, আমি যদি নাও চাই যে হ্যাঁ আমি ওই ওয়েবসাইটে যাব না, তারপরেও কিন্তু আমার ওয়েবসাইটটা এখানে ওপেন হইতেছে। তো এইভাবেই আপনার কাছেও হচ্ছে ট্রাফিক, তখন তার যে ট্রাফিক আছে সেখান থেকে অনেক ট্রাফিক আপনি গেইন করতে পারবেন। আর ভাই অ্যাড এর জন্য মানে অ্যাডসেন্স এর জন্য কি করতে হবে? ওয়েবসাইটের কোনো অ্যাপ্লিকেশন জমা দিতে হবে কি? হ্যাঁ, আপনি হচ্ছে গুগল অ্যাডসেন্স এর জন্য এই যে গুগল অ্যাডসেন্স এর ওয়েবসাইট আছে, তো এইখান থেকে ক্লিক করবেন। এরপরে আপনি প্রথম একটা প্রোফাইল ক্রিয়েট করবেন এই জায়গায়। তো প্রোফাইল ক্রিয়েট করার পরে এরপরে হচ্ছে আপনার ওয়েবসাইটটা এখানে লিঙ্ক করতে পারবেন। তো একসাথে 5টা ওয়েবসাইটের মতো মনে হয় এই জায়গার থেকে একটা প্রোফাইল থেকে ম্যানেজ করা যায়। তো আপনি এই জায়গার থেকে জাস্ট ক্লিক করে তারপরে ওয়েবসাইটগুলো লিঙ্ক করে দিলে ওয়েবসাইটের লিঙ্কগুলো এখানে জমা দেওয়া যায়। তো আমার অ্যাকাউন্ট দিয়ে অলরেডি একটা প্রোফাইল মনে হয় ক্রিয়েট করা আছে আগের। স্টার্ট। এই যে এখানে আমি হচ্ছে ওয়েবসাইটের নাম, তারপর গেট মোর অ্যাডসেন্স, কাস্টমাইজ পারফরমেন্স, এইগুলা। তারপর পেমেন্ট অপশন, আমি হচ্ছে কোন দেশের থেকে আপনি পেমেন্ট নেবেন। বাংলাদেশ কি আছে,
Brazil, Bangladesh. Enter Google AdSense online our terms and condition. Welcome to AdSense. Is the term your publisher means individual entity. I have accept. ঠিক আছে. It more out of AdSense. No, I don't want to customize self performance suggestion. আচ্ছা এখানে আপনার ওয়েবসাইটের লিংক বা নাম দিবেন যে আমি ধরেন আমার নাম দিলাম যে লাইফ স্কিলস তারপরে ইউ স্টার্ট ইউজিং অ্যাডসেন্স আচ্ছা ইউআরএল দিতে হবে তো এইখানে আপনার ইউআরএল ওয়েবসাইটের দিতে হবে তো আপনার যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে আগে একটা প্রোফাইল দিয়ে 5টা লিংক করা যেত বাট এই জায়গায় দেখতেছি এখন একটা ওয়েবসাইট দিয়ে একটাই মানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন একটা ওয়েবসাইটের জন্য অ্যান্ড সেইটা আপনি একটা ওয়েবসাইট থেকে ম্যানেজ করতে পারবেন একটা প্রোফাইল থেকে ম্যানেজ করতে পারবেন আপনার যদি সেকেন্ড ওয়েবসাইট থাকে তাহলে আপনার আবার নতুন আরেকটা জিমেইল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এভাবে আবেদন করতে হবে অ্যাপ্লাই করার পরে এরপরে কিছু থাকে যে ওয়েবসাইটের স্পিড টেস্ট করতে হয় তো স্পিডটা হচ্ছে হলো 1 ms ইউএস এর জন্য 1 ms বা 0.5 ms এরকম কিছু র্যাঙ্ক থাকে এবিসিডি তো আপনার A+ আর কি থাকতে হয় যেমন আমরা যদি এটা দেখি এখানে Ctrl+V এন্ড যদি আমি এটারে হচ্ছে টেস্ট করতেছি ইউএসএ থেকে তো ইউনাইটেড বা ইউকে থেকে করি হ্যাঁ লন্ডন তো এটা যদি আমি রান করি এখানে আমার কিছু ডায়াগনস্টিক্স রিপোর্ট দিবে একটু সময় লাগবে হ্যাঁ তো এই জায়গায় পারফরমেন্স গ্রেড আছে লোড টাইম দেওয়া আছে 1.5 সেকেন্ড তারপরে পেজ সাইজ আছে 2.5 MB এন্ড পারফরমেন্স গ্রেড সি আছে 71 পয়েন্ট আছে তো এটা হচ্ছে 60 এর উপরে থাকলেই অ্যাপ্রুভ করে বাট লোড টাইম এখানে পারফরমেন্স গ্রেড পড়ে আমাদের মেইন ফোকাস হচ্ছে লোড টাইম এটা 1.5 এর নিচে না থাকতে হয় তো অ্যাপ্লাই যখন করবেন আপনি এক মাস আপনার এই রিপোর্টটা মানে 1.5 সেকেন্ড পারফরমেন্স গ্রেড এ এটা হচ্ছে মেইনটেইন করতে হবে আপনার তারপরে যখন আপনি ফার্স্ট পেমেন্টটা উইথড্র করবেন এই অ্যাকাউন্ট থেকে তারপর আপনার পারফরমেন্স গ্রেডের উপরে হচ্ছে হলো আর কোনো এফেক্ট নাই লোড টাইমটা কমায় রাখতে হবে কারণ এটা যদি আবার 2 ms এ চলে যায় তখন হচ্ছে ওয়েবসাইট ব্লক করে দেয় মানে মনিটাইজেশন আবার মেসেজ আসে বা হচ্ছে ওই জায়গা থেকে একটা কি বলে অ্যালার্ম আসে যে আপনার ওয়েবসাইটের মেইনটেনেন্স অনেক লো হয়ে গেছে আপনি ওয়েবসাইট মেইনটেইন করেন এখানে হচ্ছে হলো কি কি এরর আছে ইমপ্রুভ পেজ পারফরমেন্স এই পেজগুলোতে হচ্ছে হলো পারফরমেন্স অপটিমাইজ করতে হবে সেই রিপোর্টগুলো এখানে বলা আছে এইরকমই একটা আর কি রিপোর্ট আপনাকে গুগল অ্যাডসেন্সের থেকে বের করে তো সেটা আপনারে দিবে যদি আপনারটা ওয়েবসাইট ওদের পারফরমেন্সের সাথে মিলে মানে ওদের যেই স্ট্যান্ডার্ড ওটার সাথে মিলে তাহলে আপনারটা অ্যাপ্রুভ করে দিবেন তারপর আপনার যত ওই যেদিন অ্যাপ্রুভ করবে ওই মুহূর্ত থেকে আপনার হচ্ছে হলো ট্রাফিক কাউন্ট শুরু হবে যদি আপনার একটা ট্রাফিক আসে আপনার ওই $0.11 মানে 1 সেন্টই আপনার অ্যাকাউন্টে ঢুকবে এইভাবে একজন দুইজন করে আপনি যত দিনে আপনার হচ্ছে হলো একটা মিনিমাম উইথড্রল থাকে ওইটা আপনি যত দিনে ফিল আপ করতে পারবেন $20 মেবি হচ্ছিল সর্বনিম্ন বা এরকমই কিছু একটা $10 এখন মনে হয় $10 তো ওই $10 যখন আপনার অ্যাকাউন্টে হয়ে যাবে আপনি ব্যাংক অ্যাকাউন্ট বলেন পেপাল বলেন তারপরে হচ্ছে হলো পেওনিয়ার বলেন মেবি পেওনিয়ারই সবচেয়ে বেস্ট বাংলাদেশের থেকে তো পেওনিয়ার দিয়ে আপনি হচ্ছে হলো অ্যাকাউন্ট উইথড্র করতে পারবেন মানে ক্যাশ উইথড্র করতে পারবেন এটা কি ভাই ব্যাংকের সাথে কানেক্টেড থাকে পেওনিয়ার মেবি থাকে আমি পেওনিয়ার ইউজ করি নাই তো আমি হচ্ছে হলো বিটকয়েন ইউজ করি বিটকয়েন না আর কি হচ্ছে হলো ক্রিপ্টোকারেন্সি ইউজ করি বাইরের পেমেন্টের ক্ষেত্রে আচ্ছা আর ভাই ওরা এটা অ্যাকসেপ্ট করতে কতদিন সময় নিতে পারে হ্যাঁ এটা ওরা ওয়ার্কিং আওয়ার নেয় 24 ঘন্টা বা হচ্ছে 48 ঘন্টা নেয় ভাই এটা কি এরকম কিছু যে মিনিমাম কিছু ভিডিও বা নিউজ আপলোড করার পরে অ্যাপ্লিকেশনটা মানে আপনার হচ্ছে হলো মিনিমাম কিছু ট্রাফিক আগে থেকে আপনার ওয়েবসাইটে লোড থাকা লাগে যেমন ডেইলি আপনার 100 এরকম আপনি আর কি মান্থলি একটা টার্গেট থাকে যেহেতু আর্নিংটা ওই রকম বেসিসে আসে তো আপনার হচ্ছে হলো মান্থলি আর্নিং থাকে তো মান্থলি একটা টার্গেট থাকে
যে আপনার এতগুলা ভিউয়ার্স আপনার 1 মাসে আসতে হবে, দেন আপনি হচ্ছে হলো ওইটা আর কি অ্যাপ্রুভ করতে পারবেন। ওকে, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, আর কোনো প্রশ্ন আছে কারো বা কোনো কিছু জানার আছে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলছিলাম কি ওই কাজ করার জন্য ওই ওয়েবসাইটটা কি কিনতে হবে নাকি নাকি হ্যাঁ, এমনি যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আমার ওই একটা শুরু করলে হবে? না না, আপনার ওয়েবসাইট আগে, নিজের ওয়েবসাইট কিনতে হয়। আচ্ছা আচ্ছা, ওয়েবসাইট কেনার পর মানে যে কোনো গল্প বা বা রাইটার আপনি যদি লিখে বানাইতে পারেন সেই ক্ষেত্রে আপনি নিজে বানায়ও নিতে পারেন। ওয়েবসাইটের সাথে ডোমেন হোস্টিং লাগে, তো ডোমেন হোস্টিং নেওয়ার পরে হচ্ছে হলো আপনার ওইভাবে তারপরে তো দেন তো টোটাল মনে হয় 3 থেকে 4 হাজার টাকার মতো আর কি ওয়েবসাইটের জন্য, ডোমেন হোস্টিং এর জন্য খরচ হয়। একটা ভালো ডোমেন হোস্টিং নিতে গেলে হচ্ছে হলো মোটামুটি 3,000 টাকা খরচ হয়। তো এরপরে ডোমেন হোস্টিং নেওয়ার পরে এরপরে হচ্ছে হলো আপনার ডিপেন্ড করে। এখন এইখানে ডোমেন হোস্টিং এরও অনেক ডিফারেন্স আছে, যেমন ধরেন আপনি XYZ ডোমেন নিলে, যে ধরেন আপনার ইসের নাম হচ্ছে হলো নূর হোসেন বা হচ্ছে হলো যে কোনো কিছু একটা, তো ওইটার পরে .xyz, তো XYZ প্রথম মাসে অনেক কম দামে পাওয়া যায়, বাট যখন আপনি 1 বছর পর রিনিউ করতে যান তখন হচ্ছে অনেক টাকা পেমেন্ট লাগে। তো .com আবার হচ্ছে হলো এদিক থেকে ফার্স্টে যেরকম লাস্টে যখন রিনিউ করতে যাবেন ওই রকম। তো এরকম হচ্ছে হলো অনেক ফ্যাক্টর থাকে, এগুলা চেক করে তারপরে হচ্ছে আপনার ডোমেন হোস্টিং কিনা, তারপরে হচ্ছে হলো তো সব দিক ধরেন আপনি যে একেবারে পার্মানেন্টলি যে হ্যাঁ আমি করবই, চাতুন আর নো দাহাত ডিটারমিনেশন তো নিয়ে হারকে আপনার এরকম ডিটারমিনেশন নিয়ে তারপরে যদি আপনি হচ্ছে হলো কাজ করতে চান, সেই ক্ষেত্রে একটা ভালো ডোমেন হোস্টিং নিয়ে আপনার মোটামুটি 5,000 টাকা যদি ইনভেস্ট করেন, এরপরে আপনি হচ্ছে আর কি শুরু করতে পারবেন। বাট ফার্স্টে আপনি চাইলে যে প্র্যাকটিসের জন্য ওই এক 1-1.5 হাজার টাকার মধ্যে ডোমেন হোস্টিং পাওয়া যায়, ওইগুলা দিয়ে প্র্যাকটিস করতে পারেন। যদি দেখেন যে হ্যাঁ আমি এটাতে সাকসেস হয়েছি, দেন আপনি হচ্ছে আরো বড় আকারে ওয়েবসাইট ক্রিয়েট করে আরো বড় আকারে হচ্ছে হলো ভালো ডোমেন হোস্টিং নিয়ে তারপরে করতে পারেন। এটা আপনার চয়েস। আচ্ছা আচ্ছা স্যার বলছিলাম কি ওই আমি যেটা ডোমেস্টিক নেব ওটা থেকে ইনকাম হবে কিরকম? মনে করেন আমি একটা পোস্ট করছি, ওটাতে ওই ক্লিক যতটা ক্লিক আসবে, যত বেশি ক্লিক আসবে তো ওই ক্লিকের মাধ্যমে তো ইনকাম আসবে, তাই না? মনে করেন আমি ওয়েবসাইটে একটা পোস্ট করছি, ওই পোস্টে যতটা ক্লিক আসবে ওই তত ডলার আসবে আস্তে আস্তে, ওরকম নাকি? আপনি হ্যালো। আপনি এতক্ষণ আমি ক্লাস করেছি, আপনি আগে ভিডিওটা দেখেন তারপরে আপনি বলেন, আপনি বুঝেন না মেবি। এইখানে পোস্টের উপরে কিছু না, আপনার ওয়েবসাইটে কতজন ভিজিট করতেছে তার উপরে হচ্ছে আপনার রেভিনিউ বলেন বা আর্নিং বলেন, যেটা বলেন সেটা। এখানে আপনি পোস্ট যদি একটাও না থাকে, আপনার ওয়েবসাইটে যদি প্রত্যেকদিন 3,000 ভিউজ মানে 3,000 ট্রাফিক আসে, তাহলেও আপনি এই জায়গা থেকে রেভিনিউ জেনারেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। স্যার বুঝছি, ঠিক আছে। হুম, এই জায়গায় মেইন যেটা আমাদের ফোকাস, যে আমার ট্রাফিক থাকতে হবে, আর হচ্ছে আমার ওয়েবসাইটের লো ওই যে মানে যে রিপোর্টটা থাকে, যেটা আমরা একটু আগে দেখলাম, এই রিপোর্টটা সবসময় আপডেট রাখতে হবে, আর হচ্ছে হলো ফিক্স মানে আপনার ওই অপটিমাল রাখতে হবে, যে হ্যাঁ এটা এই এগুলার এই যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলোর উপরে এগুলা কোনো সময় ক্রস করে না, এইভাবে হচ্ছে হলো আপনার ওয়েবসাইটের মেনটেন করতে হবে। এ- এই লোড টাইমটা কি আমার এই নেট স্পিডের সাথে কোনো কানেক্টেড? মানে এটা আমার হচ্ছে আপনার নেট স্পিডের সাথে কানেক্টেড না, কারণ নর্মালি কানেক্টেড, বাট এইখান থেকে আপনি যখন পিংডম বা এরকম ওয়েবসাইট থেকে টেস্ট করবেন, ওরা ওদের এইখানে সার্ভার থেকে টেস্ট করে, যেমন আপনি এই জায়গার থেকে যেই সার্ভার সিলেক্ট করে দিবেন সেই সার্ভার থেকে ওরা টেস্ট করবে। যেমন আমি যদি এই জায়গায় নর্থ ইউএসএ সিলেক্ট করে দিই, ওয়াশিংটন ডিসি, তো এটা এখন ওয়াশিংটন ডিসিতে লোড নিতে যতটুকু সময় লাগবে বা ওইখানে এটা যেই পারফরমেন্স শো করবে সেইটাই আমার এইখানে দেখাবে। আমি যদি এটা স্টার্ট দিই, তাহলে হচ্ছে এটা এখন ওয়াশিংটন ডিসি থেকে টেস্ট করে এরপরে আমারে হচ্ছে হলো একটা দিবে, রিপোর্ট দিবে আর কি, ডায়াগনোসিস রিপোর্ট দিবে।
তো ওইটা নিয়ে আপনার টেনশন নেই, কারণ এই জায়গায় যেই ওয়েবসাইটগুলো আছে ওরা ওই রকমভাবে করে। আর মেইনলি যেহেতু আপনি গুগলের থেকে অ্যাপ্লাই করতেছেন, তার মানে আপনি ইউএসএ বা ইউকেতে বা ইউএসএতে দিলেই আপনার হচ্ছে হলো দিবে। যেমন এখানে ওয়াশিংটন, নর্থ আমেরিকা বা ইউএসএতে এটার লোড টাইম অনেকটা কমছে, বাট হচ্ছে হলো পারফরমেন্স ওই সাথে কমে গেছে, ডিতে চলে আসছে। তো পেজ সাইজও আবার অনেকটা বড় হয়ে গেছে। তো এই ক্ষেত্রে হচ্ছে হলো ওই রকমই আর কি আপনার ডিফারেন্ট ওয়েবসাইটে বা ডিফারেন্ট সার্ভারে পারফরমেন্স ডিফারেন্ট থাকে, বাট মেইন ফোকাস থাকবে আপনার ইউকে আর ইউএস, এই দুইটা সার্ভার, যাতে এই রেসপন্স টাইমটা 1 ms 1.5 কম থাকে আর কি। ওকে। আর কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার আছে? জি ভাইয়া আমি জানতে চাচ্ছিলাম আমাদের ইউটিউবের পেজগুলো যেমন হয়, যেমন ধরেন ইউটিউবে একটা ভিডিও দিলে ওদের ওয়াচ টাইম থাকে, ওটার মানে আপনার করার পরে আমাদের মানে কাউন্টটা শুরু হয়, তো ওয়েবসাইটের ক্ষেত্রেও কি সেম, নাকি আমি নতুন অবস্থাতেই অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লিকেশন দিতে পারবো? আপনি যদি ওয়েবসাইট ধরেন ক্রিয়েট করছেন, 1 মাস আপনার একটা রিপোর্ট লাগে, 1 মাসের একটা রিপোর্ট লাগে, যে এই 1 মাসের মধ্যে আপনার 1000 অডিয়েন্স বা এরকম ফিক্সড কোনো মানে টার্গেট নাই। এটা হচ্ছে হলো ওরা ওয়েবসাইটের পারফরমেন্সের উপরে ডিপেন্ড করে, যে আপনি যখন অ্যাপ্লাই করতেছেন তখন আপনার কেমন ভিজিটর্স আসতেছে ডেইলি। ধরেন 2 দিন দেখে ওরা, 2 দিন বা 3 দিন দেখে। তো এই 3 দিনের মধ্যে আপনার ধরেন টোটাল কীরকম আপনার রেগুলার ভিজিটর্স আসে সেইটা ওরা রিপোর্ট করে, মানে মনিটর করে। আর হচ্ছে জি। ওইটার উপরে হচ্ছে আপনার টোটাল যেই ওরা পারমিট দিবে কিনা বা অ্যাপ্রুভ করবে কিনা, ওটা হচ্ছে মানে হলো এটা আপনার। তো ইউটিউবের মতন না, তাই না না? না না একদম ডিফারেন্ট, বুঝতে পেরেছি। ইউটিউবে তো ধরেন আমার যে অডিয়েন্স মানে একটা নির্দিষ্ট সাবস্ক্রাইবারেরই থাকে, টার্গেট থাকে, একটা ওয়াচ আওয়ারের টার্গেট থাকে, যে 90 দিনের মধ্যে আমার 10,000 ঘন্টা বা এরকম একটা টার্গেট থাকে, যে এটা ফিল আপ করতে হবে। বাট এইখানে ওই রকম না, আপনি যখন অ্যাপ্লাই করবেন 3 দিনের মধ্যে আপনার যে রিপোর্ট, মানে আপনারটা যদি ওদের কাছে মনে হয় যে হ্যাঁ এটা ওয়েবসাইট অনেক অ্যাক্টিভ ওয়েবসাইট, রেগুলার। আর এই ক্ষেত্রে হচ্ছে হলো আপনার আরেকটা জিনিস, যে 1 মাসের রিপোর্ট যেটা আর কি চেক করবো ওরা, তো এই 1 মাসের মধ্যে আপনার রেগুলার পোস্ট করতে হবে, কারণ ওয়েবসাইট যত বেশি অ্যাক্টিভ থাকবে তত বেশি হচ্ছে হলো আপনার পারমিটটা পাওয়া সহজ। এই একদিক থেকে ইউটিউবের চেয়ে এটাতে মনিটাইজেশন করা সহজ, আবার আরেক দিক থেকে কঠিন। সহজ কীভাবে, নির্দিষ্ট কোনো টার্গেট নেই যে এত হইতেই হবে, বাট কঠিন হচ্ছে আবার যদি ধরেন আপনার অনেক বেশি আছে কিন্তু আপনি রেগুলার না, বা আপনার তাদের কাছে যদি মনে হয় যে আপনি ওয়েবসাইটে অ্যাক্টিভ না, ঠিকভাবে পোস্ট করতেছেন না, সেই ক্ষেত্রে আবার আপনি পারমিট নাও পেতে পারেন। এই জায়গায় পারমিট দিবে বা না দিবে, মনিটাইজেশন দিবে বা না দিবে, এটা টোটালি ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটে আপনি কীরকম অ্যাক্টিভিটিস আছে সেটার উপরে। বুঝতে পেরেছি। আর মানে আমি যেদিনই ওয়েবসাইট খুলি না কেন, তার থেকে ঠিক 1 মাস পরে আমাকে অ্যাপ্লিকেশনটা তাদের কাছে জমা দিতে হবে, এই তো? হ্যাঁ, জমা দেওয়াটা আর কি বেটার, কারণ এটা ধরেন যে যদি একটু বেশি সময় মানে নিয়ে আপনি অ্যাপ্লাই করেন, 1 মাস বা 1.5 মাস সময় নিয়ে যদি অ্যাপ্লাই করেন, তাহলে তার কাছে আপনার একটা লং অ্যাক্টিভিটি রিপোর্ট থাকে। বাট আপনি যদি ধরেন আজকে অ্যাপ্লাই করছেন, ওপেন করছেন, 1 সপ্তাহ পর অ্যাপ্লাই করতেছেন, তো 1 সপ্তাহের মধ্যে 2 দিন আপনি হচ্ছে হলো কোনো কারণে গ্যাপ দিয়েছেন, পোস্ট করতে পারেন নাই করতে পারেন, কোনো প্রবলেম থাকতে পারে, বা আপনার পোস্টের ওই রকম এসিও হয় না, যার কারণে এটার ওই রকম ভালো পারফরমেন্স নাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে হলো দেখা গেল যে 7 দিনে 2 দিন খারাপ হলে এটা কিন্তু অনেক বড় কিছু, বাট 30 দিনে যদি 5 দিন খারাপ হয় তাহলে এটা কিন্তু খুব বেশি কিছু না। 30 দিনে 5 দিন খারাপ হইতেই পারে, কিন্তু 7 দিনে যদি একদিনও খারাপ হয় তাহলেও 7 দিনে একদিন অডিয়েন্স মানে ওদের পারফরমেন্সটা ভালো না। তো সেই ক্ষেত্রে এটা একটু নজরে বা হচ্ছে হলো ওই রকম পারফরমেন্সের উপরে, কারণ এটা কিন্তু অটোমেটিক কোনো যে হইছে আর দিয়ে দিছে এরকম না, এটা হচ্ছে হলো ম্যানুয়ালি চেক করে, মানে একজন পার্সন বসে তারপরে হচ্ছে হলো পুরো রিপোর্ট চেক করে। তো সেই ক্ষেত্রে তার কাছে যদি মনে হয় যে হ্যাঁ এটা অ্যাক্টিভ ওয়েবসাইট, পারফরমেন্স ভালো, সেই ক্ষেত্রে হচ্ছে হলো আপনারা মনিটাইজেশন দেয়। তো এটা একদিক থেকে পাওয়া সহজ, আবার আরেক দিক থেকে পাওয়া কিন্তু অনেকটা টাফ, কারণ যদি ওর কাছে মনে হয় যে না এটা অডিয়েন্স অ্যাক্টিভ না, সেক্ষেত্রে আপনি যতই ভালো পারফরমেন্স দেখান বা আপনার যতভাবে বেশি ট্রাফিক থাকুক, তাহলে পারমিট পাবেন না আপনি। জি ভাইয়া, বুঝতে পারছি। তো এই ক্ষেত্রে হচ্ছে হলো প্রথম ফোকাস থাকে যে সবাই মোটামুটি বেসিক্যালি একটা নির্দিষ্ট রুলস ফলো করে, যে ওয়েবসাইটে রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে আপনার। তারপরে হচ্ছে আপনার ওয়েবসাইটের রেসপন্স টাইম 1.5 ms এর নিচে রাখতে হবে।
তারপরে হচ্ছে হলো পারফরমেন্স, যে কোনো ওয়েবসাইটে মোটামুটি এ আর বি এর মাঝে রাখতে হবে। তো এই তিনটা জিনিস হচ্ছে হলো তারা মেনটেন করে। সবাই যারা অ্যাপ্লাই করে তারা হচ্ছে হলো রেগুলার 1 মাস এটা মেনটেন করে, দেন তারা সবাই আপলোড করে। সেই ক্ষেত্রে হচ্ছে হলো আপনার 90 to 95% চান্স থাকে যে হ্যাঁ এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। জি, মানে আমি বুঝতে পারছি এটা ইউটিউবের মতো না, বাট আবার একদম সহজও হ্যাঁ হ্যাঁ। কিছু না। জি। তো এই ক্ষেত্রে আপনার আরেকটা স্কিল যেটা হচ্ছে হলো সবচেয়ে বেশি জানা দরকার, সেটা হচ্ছে হলো এসইও, কিওয়ার্ড রিসার্চ। কারণ আপনি যদি এসইও না করতে পারেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে আপনি পারফরমেন্স পাবেন না। যত ভালো পারফরমেন্সই হোক আপনি কিন্তু অর্গানিক অডিয়েন্স পাবেন না। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে হলো ওয়েবসাইটে এসইওটা মানে এসইও করাটা, বেসিক এসইওটা অন্তত আপনার জানা দরকার। তো যদি কেউ আর কি ইন্টারেস্ট থাকেন যে হ্যাঁ ভাই আমি ওই ব্লগিং করতে চাই, সেই ক্ষেত্রে আমি হচ্ছে আপনারা একটা ভালো এসইওর কোর্স ইউটিউব থেকে খুঁজে দিতে পারি যে হ্যাঁ এই এসইওর কোর্সটা করেন। এই এসইওর কোর্সটা করলে হচ্ছে আপনি এসইও সম্পর্কে মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত জানতে পারবেন। কারণ এসইওর নিয়ে আলাদা ফুল একটা ওয়েবসাইট এসইওর কিন্তু আলাদা ফুল কোর্সই থাকে। তো সেই ক্ষেত্রে আপনি ওইটা যদি শেষ করতে পারেন, দেন আপনি নিজেও এসইও সম্পর্কে অনেক কিছু জানবেন। আপনার ওয়েবসাইট তো এসইও করতে পারবেনই, আপনার একটা এক্সট্রা স্কিল গেইন হয়ে গেল। তো ডাটা এন্ট্রির সাথে সাথে আপনি ধরেন এসইও সম্পর্কেও ভালো জানলে এসইওর কাজও অনেকটাই করে দিতে পারবেন অনলাইনে, ই কমার্সে। মানে ই কমার্স বলি কেন, সব ক্ষেত্রেই। হ্যাঁ ভাই, ওটা দিতে পারেন, তাহলে আমাদের অনেক হেল্প হবে সবারই আর কি। আচ্ছা ঠিক আছে। তো আমি এই ভিডিওটা আপলোড করে যেদিন আপনাদেরকে লিঙ্ক দিব, ওই দিন একটা হচ্ছে হলো ভালো এসইওর কোর্স ইউটিউবে প্লেলিস্ট আমি খুঁজে বের করে দিব, যেখান থেকে মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত, যাতে আপনি একজনকে সার্ভিস দেওয়া পর্যন্ত এসইও খুব সুন্দরভাবে শিখতে পারেন। তো তাহলে আপনার সুবিধা হবে কি, ডাটা এন্ট্রির সাথে সাথে আপনি এসইওটাও যদি জানেন, তাহলে আপনি লিঙ্কডইনে যখন আপনার প্রোফাইল ক্রিয়েট করবেন জবের জন্য, তখন একটা মানে রিসোর্সফুল একটা ওই আপনার প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। জি ভাই, বুঝতে পারছি। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে বা কোনো কিছু জানার আছে? আপাতত না ভাইয়া, প্রবলেম হলে নেক্সট ক্লাসে বলবো। আচ্ছা, এইটা যদি এখানে বিষয় হচ্ছে যেটা, যে আপনি যদি এই বিষয়টা নিয়ে ইন্টারেস্ট থাকেন বা কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনার জন্য এটাতে প্রশ্ন থাকতে পারে বা অনেক কিছু জানার থাকতে পারে। কারণ আমি একটা ভিডিওতে, কারণ ব্লগিং অনেক ওয়াইড একটা বিষয়, তো এইখানে তখন আপনারা আমি হেল্প করার জন্য আলাদা গাইডেন্স দিব, সমস্যা নেই। বাট আপনি যদি ইন্টারেস্ট না থাকেন তাহলে আপনি আগের বিষয়গুলো প্র্যাকটিস করেন, এটা নিয়ে সময় নষ্ট করার দরকার নেই। যে কারণ ভাই আমার একটা ওয়েবসাইট মেনটেনেন্স করা নতুন করে, আমি পারবো কি পারবো না, আমার মধ্যে হেজিটেশন আছে, আবার টাকা খরচ করে একটা ওয়েবসাইট কিনা। সেই ক্ষেত্রে আপনি বাদ দিয়ে আপনি আগে যে টপিকগুলো শিখতেছিলেন বা আগে যেই কাজগুলো শিখতেছিলেন ওইগুলো ভালোভাবে প্র্যাকটিস করেন, এটা আপনার জন্য বেস্ট হবে। আর যদি মনে করেন যে না ভাই আমি নতুন কিছু করতে চাই বা আমি এটাতে একটু সাহস পাইতেছি, ঠিক আছে আমি ট্রাই করতে চাই, হইলে হইলো না হইলে নাই, কিন্তু আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করতে চাই, সেই ক্ষেত্রে আমি ভাই আপনারা হেল্প করব, সমস্যা নেই। যে আপনার যে সময় যে মুহূর্তে আপনার যে কোনো ধরনের হেল্প লাগে আমি করতে রাজি আছি। বাট আপনার যদি মনে হয় যে না ভাই আমার নতুন আবার এটা শিখবো, আবার এই জায়গায় একটা ওয়েবসাইট মেনটেনেন্স করা, টাকা দিব, তো সেই ক্ষেত্রে আপনি বাদ দিয়ে আগের প্র্যাকটিসগুলো করেন, সেগুলো ভালোভাবে শেষ করে আপনি ওইগুলোর জন্য 3-4টা প্রজেক্ট করেন, যাতে আপনি নেক্সট টাইম যখন আমরা প্রোফাইল ক্রিয়েট করব জবের জন্য, তখন যাতে আপনার প্রজেক্টের শর্ট না হয়। আর যদি আপনার মনে হয় যে না ভাই আমি শিখতে চাই বা হচ্ছে আমি নতুন কিছু ট্রাই করতে চাই, হইলে হইলো না হইলেও প্যারা নাই, তাহলে আপনি হচ্ছে যে সময় আপনার যে কোনো প্রবলেম ফেস করলে আপনার নক দিলে আমি আপনার হেল্প করব, কোনো প্রবলেম নেই। ওকে ভাইয়া। আচ্ছা ওকে। ভাইয়া, ফেসবুক ব্লগিং আর ওয়েবসাইট ব্লগিং সেম, মানে ওই ফেসবুক ব্লগিং এও কি টাকা পায়? মানে ফেসবুকে যে যারা একটা হচ্ছে ব্লগিং আর একটা হচ্ছে ভ্লগিং। ভ্লগিং হচ্ছে হলো যে ভিডিও করে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গাতে যায় যায়, ওটা হচ্ছে হলো ব্লগিং, যেটা ফেসবুকে করে। আর ব্লগিং হয়েছে হলো আপনি কন্টেন্ট একটা লিখেন যে কোনো একটা টপিকের উপরে, হইতে পারে গল্প, কবিতা, সাহিত্য, উপন্যাস, বা হইতে পারে নিউজ, যেটা আমরা এতক্ষণ কথা বলছি, বা আজকের ক্লাসের টপিক যেটা হচ্ছে, এটা হচ্ছে হলো ব্লগিং, BLO ডাবল জিআইএনজি মেবি না জিআইএনজি, যাই হোক। আর ওইটা হচ্ছে হলো VLO জিআইএনজি। ভিএলও, হ্যাঁ। তো এটা হচ্ছে, আর ফেসবুকে ওই রকমভাবে কন্টেন্ট রাইটিংয়ের জন্য কোনো ই নাই, বাট ওই কন্টেন্ট ক্রিয়েশনের জন্য মানে ভিডিও কন্টেন্টের জন্য হচ্ছে হলো ই থাকে, মনিটাইজেশনের সিস্টেম থাকে, বাট লেখার কন্টেন্টের জন্য মেবি আমি যতদূর জানি যে নাই।
মানে যে আপনি কন্টেন্ট একটা লিখতেছেন বড় একটা স্টোরি, এটার জন্য মেবি ফেসবুকে নাই। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ওকে, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই দিন যে একটা ক্লাস ছিল, ওই 7 নম্বর ক্লাস, ওটাতে ওই যে ওই ডাটার কাজ ছিল, মানে কিভাবে ডাটাগুলো কালেকশন করবো, এইরকম ডাটা কালেকশনটা করছিলাম। তো করার পর একটা তো ফাইল তৈরি করছি। তো ফাইলটা যখন আমি অন্য কাগজ দিচ্ছি, আমার পুরা ফাইলের যতগুলো লেখা ছিল সবকিছু চলে গেছে একেবারে। তো আমি সবই যদি তো চাই যাবে, মানে, সবগুলোই তো তো যাবে। আমি যদি তা যদি আমি চাই মানে তার জন্য যে ফাইলটা তৈরি করছি, মানে হ্যাঁ মানে আপনি আমাদের একটা কাজ দিচ্ছেন কথা কথা, হ্যাঁ, তো এই কাজটা যদি আমি শুধু শুধু ওই কাজটা যদি দিতে চাই, তো তো কিভাবে দেব? মানে সব চলে যায় বলতে আপনি কিভাবে, সব কি রকম সব চলে যায় আমি বুঝিনি। যেমন আপনার ওই ইনবক্সে একটা আমি একটা লিঙ্ক দিছি বলতে, মানে আমি ওই কয়েকটা ডাটা কালেকশন করে, মানে ওই ডাটাটা মানে দিছিলাম, কিন্তু দেখতেছি আপনার ওখানে মানে আমি যেগুলো ডাটা তৈরি করছি অন্য অন্য কিছু অন্য ফাইলে চলে গেছে একেবারে আপনার এখানে। আপনি আমার কথা ইয়ে বুঝছেন? দেখেন, হ্যাঁ আমি একটা পাইছি, এই যে এখানে কি এখানে 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 ভাই দেখেন তো কয়টা আছে এখানে, কি ফাইল কি একটা আছে নাকি আমাদের আমাদের যেগুলো ফাইল ছিল সবগুলো চলে আসছে? একটাই তো আছে। একটা আছে না? হ্যাঁ, কিন্তু আমি কিন্তু আপনার লিঙ্কে যখন ক্লিক করছি দেখতেছি সবগুলো কি চলে গেছে একেবারে। তা আপনার কাছে তো সবগুলাই আসবে, কারণ আপনার তো নিজের অ্যাকাউন্ট, আপনার নিজের অ্যাকাউন্টের ভিতরে তো সবগুলাই আছে, তো ওই জায়গায় তো সবগুলাই আসবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝছি, ঠিক আছে। মানে ওটা ওটা আমার অ্যাকাউন্টে, সেজন্য আমি সবগুলো দেখতে পাচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরকম বুঝছি না, আমি একটা নিজস্ব তৈরি করছি যে এটা। এই যে দোকানের নাম তারপরে সবকিছুই তো আছে, হ্যাঁ এটা তো ঠিকই তো আছে। এটা ঠিক আছে না ভাই এরকম? হ্যাঁ ঠিক আছে, বাট আপনার এটাতে আরো কালার অ্যাড করা বা হচ্ছে হলো ই করা নাই, যেমন আচ্ছা আমি ডাব্লিউপিএস এটাও, আর আপনি এটা ডাব্লিউপিএস এ কেন করছেন? আপনার তো এটা করা উচিত ছিল গুগল শিটের মধ্যে। জি জি, আমি এটা তৈরি করছি মূলত হচ্ছে আর ওই যেহেতু আপনি মোবাইলে গুগল করতেছেন, শিটে। আপনার গুগল শিট ছাড়া তো শেয়ার করতে প্রবলেম। এই যে আমি এখন এটাতে ভুল যা হয়েছে বা যে এডিট গুলা করতে হবে, এগুলা তো আমি করতে পারবো না আমার অ্যাপ্লিকেশন ডাউনলোড ছাড়া। না না, এটা তৈরি করছি মূলত হচ্ছে গুগল শিটে। গুগল শিট থেকে আমি মানে এখানে দিছি আর কি, কপি কপি করে দিছি, ওখান থেকে আবার আমি আপনাকে দিছি আর কি। আপনার এটা গুগল শিটে দেওয়া উচিত ছিল, যেহেতু আপনি ফোনে কাজ করেন, তো আপনার তো পিসি এই ডাব্লিউপিএস অফিসে শেয়ার করতে পারবেন না। এই যে শেয়ার করার পরে আমি এখন আপনার ভুলগুলা কারেকশন করে দিতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বাট হইছে জাস্ট উপরের এই যে এই পেজ, মানে এটা কালার করে এরপর এটারে সেন্টারে নিয়ে সব ঠিকভাবে একটু আর একটু মানে এডিট করতে হবে। আচ্ছা, আরেকটা কথা, ওই যে আছে না ওই 4G মানে কি? কি 4G সেটা কি? 4G নিয়ে কাজ করেন না, এটা কি কোনো অ্যাপস নাকি? 4G ক্লিক এগুলা কি অ্যাপস নাকি? এগুলা কিসে, মানে কোন জায়গায়? মানে ওই সেট বেরার সময় মানে 4G নিয়ে কাজ করলে সুবিধা, ক্লিক নিয়ে কাজ করলে সুবিধা, এরকম বললেন যে মানে 4G যেটা শব্দ ইউজ করে সেটা কি? এটা কি কোনো ওয়েবসাইট নাকি? বুঝিনি। মানে কাজ করার সময় মানে 4G নিয়ে 4G তে ক্লিক করে কাজ করতে হবে, সেটা কি কোনো অপশন নাকি নাকি কোনো অ্যাপস এটা? মানে 4G যেটা শব্দ উচ্চারণ করেন আপনি, 4G কথাটা মানে কাজ কই করার সময়, যেমন 7 নম্বর ক্লাসে বলছিলেন, মানে 4G নিয়ে কাজ করলে এই অডিও অডিও এডিটিং নিয়ে কাজ করার সময়, কালকে যে অডিও এডিটিং নিয়ে কাজ করলেন, ওখানে যে 4G অডিও, শব্দটা ব্যবহার করছেন না? জি জি,
অডিও 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 এডিটিং কাজ করার সময় 4G একটা শব্দ ব্যবহার করছেন, ওই 4G ওটা কি কোনো অ্যাপস নাকি নাকি কোনো লেখা? অডিও এডিটের কাজ বলতে আমার মনে নাই ঠিক। আরগুলো আমি বুঝছি মোটামুটি। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার আছে? ওকে, যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই।